আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে চিটাগাং বোর্ড 21-22 সালের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আমরা দেরি না করে আজকে টেস্ট পেপার সলভিং ক্লাসটা শুরু করি। ওকে, তো প্রথমে আমরা সলভ করব চট্টগ্রাম বোর্ড 2021 সালের টেস্ট পেপার সলভিং ক্লাস। আচ্ছা, তো প্রথমেই টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু করার আগে প্রতিটা বোর্ডের আমি একটা তোমাদের কথা বলে থাকি যে কমার্সের স্টুডেন্টের জন্য কিন্তু একটা ক্রুশিয়াল ব্যাপার হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সব চ্যাপ্টারই কিন্তু আমরা মোটামুটি পারি। যাদের এসএসসির ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল তোমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টারের সাথে পরিচিত, কিন্তু আমাদের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হচ্ছে আমরা সময় মতো এক্সাম হলে আমরা ডেলিভার করতে পারি না, বা টাইমলি আমরা অ্যান্সার করে বের হয়ে আসতে পারি না, বা আর্থিক বিবরণীতে আমাদের অনেক সময় লেগে যায়। তো তাই তোমরা কিভাবে ফাস্টার ওয়েতে আর্থিক বিবরণীটা সলভ করতে পারবে এবং তোমরা কিভাবে টাইমলি বা এফেক্টিভলি তোমরা খ বিভাগ থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে সেগুলো দেখাই দিব আমরা সলভ করার সাথে সাথে। তা চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী থেকে তো আমাদের দুইটা কম্পালসারি মাস্ট আসবে। তো আর্থিক বিবরণী শুরু করার পূর্বে প্রতিটা ক্লাসে আমি যে কথাটা বলি যে আমাদের কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। কনসেপ্টটা হচ্ছে যে রেওয়া মিলে যে এন্ট্রিগুলো দেওয়া থাকে সেটা একবার প্রভাব ফেলবে। হ্যাঁ, একবার প্রভাব ফেলবে। আর সমন্বয় যে এন্ট্রিগুলো দেওয়া থাকে সেটা দুইবার প্রভাব ফেলবে, দুইবার প্রভাব ফেলবে। আচ্ছা, তো সমন্বয় দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে সমন্বয় অন্যান্য তথ্যাবলীতে তোমার ডিরেক্ট ইনক্লুড করা থাকবে, আর সমন্বয় হচ্ছে তোমার এই যে এখানে 10 মাস দেওয়া আছে ব্র্যাকেটে, রেওয়া মিলের মধ্যে সমন্বয় ইনক্লুডেড থাকতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাকে ক্রাইটেরিয়া ওয়াইজ ভাগ করে ফেলতে হবে। যেমন নগদ তহবিল কি তোমার চলতি সম্পদ, এখানে চলতি সম্পদ শর্ট ফর্ম লিখে ফেলো। ক্রয় পরিবহন কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা কি প্রারম্ভিক মজুদ পণ্য যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাই এখানে ক্রয় পরিবহনটা তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় লিখলা, মজুরিটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখলা, বিজ্ঞাপন একটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখলা, ক্রয়ের উপর বাট্টা এটা ক্রয়ের সাথে ইনক্লুডেড, তাই এটা কি ক্রয়ের সাথে যেহেতু ইনক্লুডেড তাই এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বেতন পরিচালন ব্যয়, যেহেতু পরিচালন ব্যয় এখানে 10 মাস দেওয়া আছে তার মানে বাকি 2 মাসের বকেয়া আছে। আমরা জানি অগ্রিম খরচ সম্পদ, কিন্তু খরচের বকেয়া দায়, খরচের বকেয়া কি তোমার দায়। তাহলে এখানে দায় লিখলা, এটা কি দায় চলতি দায়, এটা কি দায় তোমার চলতি দায়। ওকে, তো চলতি দায় আমরা লিখলাম, চলতি দায় লিখলাম। তারপরে প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম। ক্রয় ও বিক্রয় এটাও ক্রয়টা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রয়টা হচ্ছে নিট বিক্রয় বের করার সময় আমাদের বিক্রয়টা লাগে, তাই নিট বিক্রয়। তারপর আন্তঃফেরত, আন্তঃফেরত মানে কি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে তোমার নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। বই ফেরত মানে কি তোমার ক্রয় ফেরত, ক্রয় ফেরত হচ্ছে তোমার কিসের মধ্যে পড়তেছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। ওকে, মূলধন, মূলধন হচ্ছে মালিকানা সম্পদের মধ্যে, মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে। ইজারা সম্পদ, ইজারা সম্পদ কিসের মধ্যে পড়তেছে তোমার স্থায়ী সম্পদের মধ্যে পড়তেছে। জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, আর প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়। আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে তোমার, আসবাবপত্র হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, কলকবজা স্থায়ী সম্পদ। ওকে, এখন আমাদের ক খ গ নাম্বারে দেখো পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো বলা আছে। পরিচালন ব্যয়ের পরিমাণ এখানে দেখো আমরা ক্রাইটেরিয়া কিন্তু সব ভাগ করে ফেলছি, এখন আমাদের কাজ সোজা হয়ে গেছে, এখন আমরা জাস্ট বসাবো। হ্যাঁ, তারপরে অন্যান্য তথ্যাবলীতে সমাপনী মজুদ পণ্য এত হাজার টাকা মূল্যায়ন করা হলো। তাহলে কি করবা, সমাপনী মজুদ পণ্য তোমার বিক্রিত পণ্যের ব্যয় থেকে একবার বাদ যাবে, বিক্রিত পণ্যের ব্যয় এটা থেকে একবার বাদ যাবে। আর একটা কি সমাপনী মজুদ পণ্য তোমার চলতি সম্পদ, তাই চলতি সম্পদ। এভাবে দেখছো সমন্বয়ের এন্ট্রি তোমার দুইবার প্রভাব ফেলতেছে, এই যে দুইবার প্রভাব ফেলতেছে। ওকে, এমনিভাবে প্রত্যেকটা সমন্বয় এন্ট্রি ধারে বিক্রয় 500 টাকা বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে বিক্রয়ের এখানে স্টার্ট দাও, তার মানে বিক্রয়ের এখানে স্টার্ট দিলে বুঝবা যে এখানে সমন্বয়ের এন্ট্রি আছে। যখন তুমি বিক্রয় লিপিবদ্ধ করবা স্টার্ট দেওয়া থাকলে বুঝবা যে এখানে তোমার সমন্বয়ের এন্ট্রি আছে।
তো বিক্রয় বইতে লিপিবদ্ধ যেহেতু হয়নি, ধারে বিক্রয় লিপিবদ্ধ হয়নি, অলিখিত বিক্রয়, এটা একবার বিক্রয়ের সাথে যোগ হবে আর একবার হচ্ছে তোমার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, তাই প্রাপ্য হিসাবের এখানে স্টার্ট দাও। তেমনিভাবে কলকব্জা সংস্থাপন ব্যয় 2000 টাকা মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মানে মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু মজুরির মধ্যে না, এটা কলকব্জার। তাহলে কলকব্জা কোথায় আছে? এই যে কলকব্জার এখানে স্টার্ট দাও, মজুরি থেকে বাদ যাবে, মজুরি এখানে স্টার্ট দাও। হ্যাঁ, তো স্টার্ট দেখে তুমি শনাক্ত করবা। তারপরে কি করবা? কলকব্জার উপর 10% অবচয়, তো অবচয় কি হবে? একবার পরিচালন ব্যয় যাবে আর একবার কিসে যাবে? তোমার যন্ত্রপাতি থেকে বাদ যাবে। তো অবচয় কোথায়? অবচয় এখানে আছে, ওকে, এখানে অবচয় নাই, তো অবচয় এখানে লিখে রাখবা। অবচয় এখানে পরিচালন ব্যয় এর মধ্যে, আর অবচয় হচ্ছে কিসের অবচয়? কলকব্জার উপর। কলকব্জার এখানে আর একটা স্টার দিয়ে রাখবা। তো দুইটা স্টার দেখলে বুঝবা যে এখানে সমন্বয় আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পরিচালন ব্যয় আর এটা হচ্ছে কলকব্জা, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। এইভাবে আগে কোশ্চেনটা তোমরা অ্যানালাইসিস করে ফেলবা। এখন আমরা ডিরেক্ট সলভিং এ যাই। এখানে বলছে পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বরে বলছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো, এবং গ নম্বরে বলছে মোট সম্পত্তির পরিমাণ দেখাও। তো চলো আমরা দেখি, সলভে যাই। তো প্রথমে বলছে পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো পরিচালন ব্যয় কোনগুলো ছিল? এখানে প দেখো কই আছে, এই যে একটা পরিচালন ব্যয়, এই যে একটা পরিচালন ব্যয়। হ্যাঁ, তো এগুলো কি তোমার ওই যে একটা পরিচালন ব্যয়, তো এগুলো কি তোমার পরিচালন ব্যয়। এই যে বিজ্ঞাপন, পরিচালন ব্যয়, বেতন, বেতনের সাথে বকেয়া যোগ হয়েছে 2/10। 2/10 কেন হয়েছে? কারণ 2 মাসের হচ্ছে বকেয়া। হ্যাঁ, এটা 10 মাসের বেতন দেওয়া ছিল, 2 মাসের বকেয়া, তো বকেয়া একটা যোগ হয়েছে, আর অগ্রিম হলে বাদ যেত। একটা জিনিস মাথায় রাখবা, বকেয়া যোগ হয় আর অগ্রিম বিয়োগ হয়। আচ্ছা, ইজারা সম্পত্তির অবলোপন 1/10। ইজারা সম্পদ কত ছিল? এই যে 10 বছর, তাই 1/10 হয়েছে, অর্থাৎ 1 বছরের একটা অবলোপন আমরা ধরবো। কলকব্জার অবচয় 10,000 টাকার সাথে তোমার এখানে দেখো নতুনকৃত কলকব্জার পরিমাণ উল্লেখ না থাকায় রমিলা প্রদত্ত 10,000 টাকাকে নতুনকৃত অবচয় ধরে অবচয় ধার্য করা হয়েছে। তাই 10,000-এর সাথে তোমার দেখো এই যে 7 তারিখে কলকব্জা সংস্থাপন করা হয়েছিল, তো সংস্থাপন যেহেতু করা হয়েছে তাই 10,000-এর সাথে তোমার 2,000 যোগ করে ওটার উপর 6 মাসেরটা ধরছে। হ্যাঁ, এই যে 6 মাস, 6/12 ধরছে। তো 10,000 যোগ 2,000 প্লাস ইন্টু 10% গুণ 6/12। তো এখানে 2,000 কেন যোগ হয়েছে? কারণ কলকব্জা সংস্থাপন ব্যয় 2,000 টাকার মজুরি অন্তর্ভুক্ত হয়েছে, তাই এই 2,000 টাকা আমরা অ্যাড করে ওইটার উপর 10% ধরে তারপর আমরা 6 মাসেরটা ইনক্লুড করছি। কেন 6 মাসেরটা ইনক্লুড করছি? কারণ দেখো 1/7/2020 তারিখে কলকব্জাটা সংস্থাপন করা হয়েছিল, তাই 7 ধরবা, 7, 8, 9, 10, 11, 12, 6 মাসের, তো 6 মাসেরটা তুমি কনক্লুড করবা। ওকে, তো আমরা এটা বুঝলাম। তো টোটাল পরিমাণটা কত? বিজ্ঞাপন 400 টাকা, বিজ্ঞাপন 400 টাকা, বেতনের সাথে বকেয়া 400, 2,400, এখানে সম্পত্তির অবলোপন 3,000 আর কলকব্জা অবচয় 600, টোটাল 6,400 টাকা। তো 6,400 টাকা হচ্ছে কি তোমার মোট পরিচালন ব্যয়, কি তোমার মোট পরিচালন ব্যয়। বোঝা গেছে? ওকে, তারপর খ নম্বরে কি বলছিল যে তোমার মোট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফা তুমি নির্ণয় করো। মোট মুনাফা নির্ণয় করতে গেলে আমার প্রথমে নিট বিক্রয় বের করতে হবে। তো নিট বিক্রয়ের আইটেমগুলো কই চলো দেখি। এই যে নিট বিক্রয়, এই যে নিট বিক্রয়। হ্যাঁ, ফার্স্টে বিক্রয়, নিট বিক্রয়, বিক্রয় এন্ট্রি করবা, বাদ দিয়ে দিবা, তারপর বিক্রয় ফেরত বাদ দিবা, নিট বিক্রয় বাদ দিয়ে দিলা। হ্যাঁ, তারপরে বিক্রয়ের এখানে যেহেতু স্টার আছে তার মানে বুঝবা যে এখানে তোমার সমন্বয় আছে, তাহলে সমন্বয় দেখো ধারে বিক্রয় 500 টাকা। তো চলো দেখি সলভে, আমরা দেখি এগুলো ইনক্লুড করা আছে কিনা। এই যে দেখো বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ হয়েছে বা দান্ত ফেরত বাদ গেছে, যেটা থাকতেছে ওইটাই নিট বিক্রয়। তারপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যে আইটেমগুলো ছিল ওইগুলা ইনক্লুড করবে। এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, সবগুলো আমরা দেখে দেখে ইনক্লুড করব। হ্যাঁ, তো প্রারম্ভিক মজুত পণ্য 12,000, ক্রয় থেকে ক্রয়ের উপর বাট্টা বাদ 4,000, কত থাকতেছে তোমার 60,000। 60,000 থেকে তোমার ক্রয় ফেরত বাদ যাচ্ছে, অর্থাৎ বই ফেরত বাদ যাচ্ছে, 4,000 বাদ যাচ্ছে, কত থাকতেছে 56,000। তারপরে কি তোমার ক্রয়, পরিবহন, মজুরি থেকে তোমার সংস্থাপন ব্যয় বাদ দিছে। হ্যাঁ, সংস্থাপন ব্যয় যেটা ছিল ওটা বাদ দিছে, বাদ দেওয়ার পর কত থাকতেছে 400 টাকা। তারপরে হচ্ছে তোমার জাহাজ ভাড়া, এটাও কিন্তু তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইনক্লুডেড। তো জাহাজ ভাড়া কত ছিল
তোমার 400 টাকা। তো তারপরে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে দিলাম, আমার টোটাল থাকতেছে 54,100 টাকা। তো নিট বিক্রয় থেকে আমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে থাকতেছে 29,400 টাকা। তো এই 29,400 টাকা হচ্ছে আমার মোট মুনাফার পরিমাণ। বোঝা গেছে? তারপরে গ নাম্বারে বলছিল যে আর্থিক অবস্থার বিবরণী তোমার মোট সম্পদ নির্ণয় করো। তো মোট সম্পদ নির্ণয় করতে বলছে, তার মানে আমার চলতি আর স্থায়ী সম্পদগুলো আসবে। তো চলতি সম্পদ কোনগুলা? নগদ তহবিল, ওখানে আমরা মানে কোশ্চেনে অ্যানালাইসিস করে দিছি। তোমরা যারা ক্লাস করতেছো আগে কোশ্চেন যেটা অ্যানালাইসিস করছি ওটার আগে একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে ক্লাসটা করবা, দেখবা তুমি কম্প্যারিজন করে পড়তে পারতেছো। ওকে, তো আমার বারবার প্রশ্ন টেনে আবার এখানে আসলে তোমাদের টাইম ওয়েস্ট হবে, তাই আমি এবার প্রশ্ন টানতেছি না, যেহেতু একবার অ্যানালাইসিস করে দিছি। নগদ তহবিল হচ্ছে 45,000, প্রাপ্য হিসাব তোমার 3,000 টাকা। তারপরে যোগ হচ্ছে অলিখিত বিক্রয়। আমি বলছিলাম যে অলিখিত বিক্রয়টা একবার বিক্রয়ের সাথে তোমার যোগ হবে আর একবার প্রাপ্য হিসাবের সাথে তোমার যোগ হবে। তাই যোগ করে দিলাম, সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ যোগ করে দিলাম। টোটাল অ্যামাউন্ট আমার কত আসতেছে? তোমার 65,500 টাকা। 65,500 টাকা তোমার টোটাল অ্যামাউন্ট। তারপর হচ্ছে স্থায়ী সম্পদ, আসবাবপত্র, ইজারা সম্পদ, ইজারা থেকে আমার অবলোপনের টাকাটা বাদ যাবে। অবলোপন তো আমরা ক নাম্বারে নির্ণয় করছি, কল কবজার সাথে সংস্থাপন ব্যয়টা যোগ হবে। তো টোটাল আমার যে অ্যামাউন্টটা আসতেছে স্থায়ী সম্পদের, এটা হচ্ছে 49,900 টাকা। তো টোটাল আমার সম্পদ কত আসতেছে? চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ মিলে আমার 1,15,400 টাকা আসতেছে। তো এই 1,15,400 টাকাটা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। ওকে, তো এটা সলভ ডান। তো এখন আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। 2 নম্বরে তোমার রহমান ব্রাদার্সের খতিয়ান থেকে, ওকে এটা আমাদের পড়া দরকার নাই। আমরা যে কাজটা করব আগে খাতগুলো নির্ণয় করে ফেলি। প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। মূলধন উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে। ক্রয় ও বিক্রয় হচ্ছে, ক্রয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে বিক্রয় হচ্ছে নিট বিক্রয়ের মধ্যে পড়তেছে। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়, চলতি দায়ের মধ্যে পড়তেছে। পণ্য ফেরত, এখানে 2 ধরনের পণ্য ফেরতই আছে। হ্যাঁ, ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট হবে, এবং বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট হবে। তাই প্রথমটা হচ্ছে বিক্রয় ফেরত আর পরেরটা হচ্ছে ক্রয় ফেরত। বোঝা গেছে? তো বিক্রয় ফেরত যেটা, সেটা হবে নিট বিক্রয়ের মধ্যে, আর ক্রয় ফেরত যেটা, সেটা হবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। 6% ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় শর্ট ফর্ম লিখবা, দীর্ঘমেয়াদী দায়। ভাড়া ব্যয়, এটা পরিচালন ব্যয়ের মধ্যে। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়ের মধ্যে। অফিস সরঞ্জাম তোমার স্থায়ী সম্পদের মধ্যে। বেতন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে। ঋণের সুদ, ক্রেডিট জেরের সুদ কি তোমার ডেবিট, এটা খরচ অপরিচালন ব্যয়ের মধ্যে। হ্যাঁ, আর শিক্ষানবিশ স্যালামি কি আয়, এটা অপরিচালন আয়ের মধ্যে। তো আয়ের খাতগুলো চিনতে হবে, কোনটা পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, কোনটা অপরিচালন আয়, কোনটা অপরিচালন ব্যয়। এটা তোমার প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত বুঝে যাবা। আর এখন যেহেতু তোমার টেস্ট পেপার সলভিং করতেছি, তার মানে আমি ধরেই নিচ্ছি তোমাদের সবার বেসিক আছে। তো এখন তোমাদের বেসিক ধরে পড়ানোর সময় নাই। অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে পড়তেছে। আয়কর উত্তোলন সব মালিকানা সত্ত্বের মধ্যে। আয়কর উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের মধ্যে। আর প্রাপ্য হিসাব হচ্ছে তোমার চলতি সম্পদ। তো এইভাবে আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ ভাগ করে ফেললাম। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এখানে, আচ্ছা এখানে যেহেতু 6% ঋণ আছে, তার মানে ঋণের সুদ আছে, বকেয়া ঋণের সুদ। হ্যাঁ, ক্রেডিট যাদের সুদ ডেবিট, ডেবিটের বকেয়া কি তোমার ক্রেডিট, তার মানে এটা চলতি দায়ও আছে। হ্যাঁ, চলতি দায়। তো এইভাবে হচ্ছে তোমরা বিশ্লেষণ করে নিবা। তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য, সেমভাবে একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে আর চলতি সম্পদ হিসেবে ইউজ হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা সমন্বয়ের ক্রাইটেরিয়া ভাগ করে ফেলবো। তারপরে বেতন বকেয়া আছে, বেতনে স্টার্ট দাও। বেতন কই আছে? এই যে বেতন বকেয়া যেহেতু আছে এখানে স্টার্ট দাও, তার মানে এখানে সমন্বয় আছে। প্রাপ্য হিসাবে 10% আদায়যোগ্য নয়, তার মানে প্রাপ্য হিসাব কই আছে? এখান থেকে 10% আদায়যোগ্য নয়, তার মানে অনাদায়ী পাওনা। হ্যাঁ, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিত হয়েছে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ হয়েছে। যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিতরণ হয়েছে, তার মানে ক্রয় থেকে একবার বাদ যাবে আর একবার বিজ্ঞাপন থেকে বাদ যাবে। তা ক্রয় কোথায়? ক্রয়ের এখানে স্টার্ট দাও। বিজ্ঞাপন কোথায়?
এখানে বিজ্ঞাপন নাই, যেহেতু এখানে বিজ্ঞাপন নাই তাই এখানে বিজ্ঞাপন আলাদাভাবে ইনক্লুড করে নিতে হবে। ওকে, তো এখন আমরা আসি কোশ্চেনে। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, তারপরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে, আর মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো চলো এখন আমরা সলভে যাই। তো প্রথমে বলছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো নিট ক্রয়ের পরিমাণ তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যেই পড়ে। তো ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা বাদ দিব এবং বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিব, এটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রিটা। হ্যাঁ, তো আমরা বাদ দিলাম 1,20,000 থেকে 2,000 ছিল, 2,000 বাদ দিলাম, ক্রয় ফেরত 1,18,000 থাকতেছে, এখান থেকে 2,000 বাদ দিলাম, 1,16,000 টাকা থাকতেছে। তো 1,16,000 টাকা হচ্ছে কি তোমার নেট ক্রয়ের পরিমাণ। এখন খ নাম্বারে আমার হচ্ছে বিশদ বিবরণী তোমার নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ওকে, তো নিট মুনাফা নির্ণয় করতে বলছে। তো আমার মোট মুনাফা প্রশ্নে দেওয়া ছিল, কত টাকা দেওয়া ছিল? 1,50,000 টাকা। তো এরপরে আবার মোট মুনাফা থেকে আমরা জানি পরিচালন ব্যয় বাদ যাবে, অপরিচালন আয় এবং ব্যয় যোগ হবে। অপরিচালন আয়টা যোগ হবে, অপরিচালন ব্যয়টা বাদ যাবে। তো পরিচালন ব্যয় দিলাম, ভাড়া অগ্রিম ছিল, সমন্বয় বাদ দিলাম, অনাদায়ী পাওনার সাথে অলিখিত অনাদায়ী পাওনা যোগ হবে, ওই যে সমন্বয় এন্ট্রি ছিল। তারপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা যোগ হবে, 54,000 থেকে 5,400 টাকা আমার বাদ যাবে। হ্যাঁ, ওইটার উপর 5%। কেন? তো চলো দেখে আসি। এই যে তোমার প্রাপ্য হিসাব 54,000, এটার থেকে আমার 5,400 টাকা আমি বাদ দিলাম, যেহেতু অনাদায়ী পাওনা তোমার পাইছিলাম কত? তোমার 5,400 টাকা। হ্যাঁ, তো 5,400 টাকা বাদ দিলে ওইটার উপর 5% আমরা ধরছি। বোঝা গেছে? ওকে, এই যে 5,400 টাকা কই থেকে আসছে বুঝতেছো তো? এই যে 54,000, এটার 10% কত? 5,400, অর্থাৎ অলিখিত অনাদায়ী পাওনা। এই অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে তার উপর আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি করতেছি। বোঝা গেছে? তো তোমার কত আসতেছে? তোমার 2,430। এখান থেকে আমরা কি বাদ দিলাম? বাদ দিলাম হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো টোটাল আমার 10,000 টাকা থাকতেছে এখানে। আচ্ছা, তো টোটাল আমার হচ্ছে 13,830 টাকা থাকতেছে যোগ বিয়োগ করে। তারপরে আমার বেতন ব্যয় ইনক্লুড করলাম, বেতনের সাথে আমার বকেয়া ছিল সমন্বয়ে 1,000 টাকা যোগ করলাম, টোটাল 11,000। আর বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনটা ছিল না, এটা যেহেতু সমন্বয়ের এন্ট্রি, তাই বিজ্ঞাপন খরচটা আমরা এখানে লিখে দিলাম 2,000 টাকা। আমার বিনামূল্যে পণ্য বিতরণ, এটা ইনক্লুড করে দিলাম। তো এটার নাম হচ্ছে কি? তোমার অলিখিত বিনামূল্যে পণ্য বিতরণ লিখলাম। তো টোটাল আমার পরিচালন ব্যয় আসছে 31,530 টাকা। তো 1,50,000 থেকে 31,530 আমরা বাদ দিলাম, থাকতেছে 1,18,470 টাকা। তো আমরা তোমার রেয়ামিলের এন্ট্রিতে অপরিচালন আয় কি পাইছিলাম? শিক্ষানবিশ স্যালামি। অপরিচালন ব্যয় কি পাইছিলাম? আমরা জানি যে ঋণের সুদ একটা অপরিচালন ব্যয়, এটা তোমার রেয়ামিলে ছিল, এর সাথে যোগ হবে বকেয়া ঋণের সুদ, এটাও রেয়ামিলে ছিল। হ্যাঁ, আমরা জানি বকেয়া ঋণের সুদ 6% সবসময় কাউন্ট হয়। 6% কাউন্ট হয় মানে 6 মাসের কাউন্ট হয় নর্মালি। তো এখানে 6% দেওয়াই ছিল, তো ওই 6% আমরা কাউন্ট করছি। এটা থেকে 500 টাকা বাদ দিছি। হ্যাঁ, তো 500 টাকা বাদ দিছি। এই যে ঋণের সুদ, এই যে ঋণের সুদ যে 500 টাকা দেওয়া ছিল, এই 500 টাকাটা আমরা বাদ দিছি, অর্থাৎ পুরাতন যে ঋণের সুদ এটা বাদ দিয়ে যেটা থাকতেছে ওইটা হচ্ছে নতুন ঋণের সুদ। হ্যাঁ, এই যে বকেয়া ঋণের সুদ 500 টাকা বাদ দিছি, আর যেটা থাকতেছে ওটা হচ্ছে নতুন ঋণের সুদ। তো টোটাল আমার কত আসতেছে? 500, 1,000, 1,500। তো অপরিচালন আয় ছিল 6,000, অপরিচালন ব্যয় হয়েছে তোমার 1,500, যোগ বিয়োগ করলে থাকতেছে 4,500। তো আমার টোটাল নিট মুনাফা হচ্ছে 1,22,970 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে এটা সলভ। তারপরে গ নাম্বার কি বলছে? মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো আমার ওখানে যেটা চলতি দায় লেখা ছিল, দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্ব, এটা জাস্ট দেখে দেখে বসাবো। তো প্রদেয় হিসাব ছিল, বকেয়া বেতন ছিল, ঋণের বকেয়া সুদ ছিল, ওইটা টোটাল 42,500 টাকা আসতেছে। দীর্ঘমেয়াদী দায় কত আসতেছে? 25,000 টাকা। তারপরে মালিকানা সত্ত্ব মূলধনের সাথে নিট মুনাফা যোগ করলাম, উত্তোলন বাদ দিলাম, আয়কর যোগ করলাম। তো টোটাল আমার কত আসতেছে? 2,12,970 টাকা। আর টোটাল অ্যামাউন্ট কত আসতেছে? 2,80,470 টাকা। বোঝা গেছে? ওকে, তারপর হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন আমরা যাব। এটা আমরা লেনদেন থেকে আসে, আমরা সবাই জানি, সেকেন্ড চ্যাপ্টারটা থেকে। তো এখানে আমরা কোয়েশ্চেনে কি দেওয়া আছে চলো দেখে নিই। 2020 সালের 1 জুলাই তারিখে মিস্টার নাসির নগদ 1,24,000 টাকা আর 50,000 টাকা মূল্যের একটা যন্ত্রপাতি নেয়
আনয়ন করে। তারপরে জুলাই 3 তারিখে তোমার সোনালী ট্রেডার্সের কাছে 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ দিছে। নগদে পণ্য ক্রয় 25,000 টাকা, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 2,000 টাকা। মাসিক 10,000 টাকা বেতনে জামানকে ম্যানেজার নিয়োগ করছে। কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 3,000 টাকা। ওকে, তো এখন কোশ্চেনগুলো আমরা দেখে নিই। যে ঘটনাগুলো লেনদেন নয় তা পরিমাণ নির্ণয় করো। কারণ লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস দেখাও এবং চলমান যে ছকে নগদান হিসাব ও মূলধন হিসাব তৈরি করো। খুবই সিম্পল কোশ্চেন। তো চলো আমরা সলভে যাই। তো প্রথম হচ্ছে লেনদেন নয় কোনগুলা। এটা হচ্ছে পণ্য ক্রয়ের অর্ডার প্রদান করছে বা ফরমাইশ দিছে, কিন্তু এটা এখনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এটা লেনদেনের মধ্যে পড়বে না। ম্যানেজার নিয়োগ দিছে, বাট ম্যানেজার এখনো কাজ শুরু করেনি বা ম্যানেজারকে কোনো বেতন দেয়নি, তাই ম্যানেজার নিয়োগ দেওয়া কোনো লেনদেনের মধ্যে পড়বে না। এটা জাস্ট একটা ঘটনা, নট লেনদেন। এটা জাস্ট একটা ঘটনা, এটা লেনদেন নয়। তারপর হচ্ছে সংশ্লিষ্ট হিসাব খাতগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করতে বলছে। তো আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস কোনটা? সম্পদ। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, তারপরে ব্যয়, আয়, দায় আর মালিকানা সত্ত্ব। এই 5 ভাগে আমরা ভাগ করতে পারি। তো এর মধ্যে দেখো জুলাই 1 তারিখে নগদ টাকা আনছে, যন্ত্রপাতি আনছে, মূলধন হিসাব আমার বাড়ছে। তাই নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই সম্পদ হিসাবে শ্রেণীর সম্পদ, নগদান হিসাব, যন্ত্রপাতি সম্পদ আর মূলধন মালিকানা সত্ত্ব। সম্পদ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। 7 তারিখে কি হয়েছে? ক্রয় করছে। তা ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়, তাই ব্যয় হয়েছে। হিসাবের শ্রেণী হচ্ছে ব্যয়, আর নগদ কি তোমার সম্পদ। এখানে ব্যয় বৃদ্ধি পাইছে আর সম্পদ হ্রাস পাইছে। এখানে আরেকটা জিনিস আবার একটু আমি রিমাইন্ডার দিয়ে দিই, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আয় দায় আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। বোঝা গেছে? সেম ভাবে 10 নম্বর উত্তোলন করছে। তো উত্তোলন যেহেতু একটা উত্তোলন হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের মধ্যে ইনক্লুডেড। মালিকানা সত্ত্বের তোমার কয়েকটা উপাদান আছে, 4টা উপাদান আছে টোটাল। এখানে আমি কোথায় লিখবো? এখানে লিখি। হ্যাঁ, মূলধন, আয়, ব্যয় আর উত্তোলন। তো উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে কি করে? কমায় দেয়, তাই উত্তোলন হিসাব ডেবিট হয়। এই যে মালিকানা সত্ত্ব হ্রাস। আর নগদান হিসাব কি? সম্পদ যেহেতু কমে যাচ্ছে, তাই সম্পদ হ্রাস পাইছে। বোঝা গেছে? দুঃখিত, আমার গলা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডায়। আচ্ছা, তো 30 জুলাই দেখো বেতন দিছে। তো যেহেতু বেতন দিছে, বেতন একটা খরচ বৃদ্ধি পাইছে, তাই খরচ ডেবিট হয়েছে। আর নগদ টাকা আমার কমে গেছে। নগদ হচ্ছে আমার একটা সম্পদ, তরল সম্পদ। সম্পদ যেহেতু হ্রাস পাইছে, তাই এটা ক্রেডিট হয়েছে। তো এখানে কারণে সম্পদ হ্রাস হবে। বোঝা গেল? এটা হচ্ছে আধুনিক শ্রেণী বিভাগ। আধুনিক শ্রেণী বিভাগে কয়টা হবে? তোমার 4টা তোমার কলাম হবে। একটা হচ্ছে তারিখের কলাম, সংশ্লিষ্ট হিসাব খাতের কলাম, হিসাবের শ্রেণীর কলাম আর কারণের কলাম। ওকে, গেল খ নাম্বার। এখন হচ্ছে আমার গ নাম্বার হচ্ছে তোমার হিসাব প্রস্তুত করতে বলছে। একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। তো তুমি চলমান ডেট ছকে করবা, এটা ইজিয়ার তোমাদের জন্য। তো নগদান হিসাবে জুলাই 1 তারিখে মূলধন হিসাবের বিপরীতে নগদ টাকা বৃদ্ধি পাইছে, 1,24,000 ডেবিট দিলা। জুলাই 7 তারিখে, 10 তারিখে আর 30 তারিখে তোমার নগদ টাকা কমে গেছে, ক্রয় হিসাব, উত্তোলন হিসাব আর বেতন হিসাবের বিপরীতে। তাই সবগুলা ক্রেডিট। তো আস্তে আস্তে 1,24,000 থেকে 25 গেলে 99 থাকতেছে, 99 থেকে 2,000 গেলে 97 থাকতেছে, 97 থেকে 3,000 গেলে 94,000 থাকতেছে। তো 94,000টা হচ্ছে ডেবিট ব্যালেন্স নগদান হিসাবের। বোঝা গেল? তেমনিভাবে মূলধন হিসাবে জুলাই 1-এ নগদান হিসাবের বিপরীতে মূলধন হিসাব বৃদ্ধি পাইছে, তাই ক্রেডিট হয়েছে। আর যন্ত্রপাতি হিসাবের বিপরীতে মূলধন হিসাব বৃদ্ধি পাইছে, তাই ক্রেডিট হয়েছে। এখানে টোটাল 1,24,000 সাথে 50 যোগ হয়েছে 1,74,000। তো আমার মূলধন হিসাবের ক্রেডিট ব্যালেন্স কত? 1,74,000 টাকা। ওকে, নেক্সট। আচ্ছা, তো এখন 4 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। 4 নম্বর কোশ্চেন কি কোন চ্যাপ্টার থেকে আসছে? আচ্ছা, জাবেদার হিসাব সমীকরণের প্রভাব দেখো, সেম চ্যাপ্টার থেকেই, অর্থাৎ চ্যাপ্টার 2 বা 3 থেকে আসছে।
তো 2020 সালে জানুয়ারি 1 তারিখে মিস্টার মাসুদ নগদ 1 লাখ টাকা আর 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন এবং নগদ বিক্রয় 30,000 টাকা, মিস্টার রহিমের কাছ থেকে মাল ক্রয় 1,500 টাকা, অর্থাৎ এটা বাকিতে ক্রয়। হ্যাঁ, মিস্টার রহিমের কাছ থেকে নগদ কথাটা যেহেতু উল্লেখ নাই। ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আসবাবপত্র ক্রয় করা হয়েছে, বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। তো এখানে কোয়েশ্চেন 3টা দেখি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। জানুয়ারি 3, 10, 19, 28 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলা দাও। 1, 5, 12, 31 তারিখের লেনদেনগুলোর সাথে টেবিলের ছকে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আচ্ছা, তো দেখি আমরা সলভে যাই ডিরেক্ট। ওকে, তো প্রথম কোশ্চেন কি ছিল যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো জানুয়ারি 1 তারিখে আমার নগদ আসছে, আসবাবপত্র আসছে। নগদ কত ছিল? 1 লাখ টাকা। আসবাবপত্র আমরা কিনছি 70,000 টাকা। তো টোটাল কত? 1,70,000 টাকা। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত তোমার? 1,70,000 টাকা। নেক্সট খ নাম্বারে কি বলছে যে জাবেদা দাখিলা দাও। তো জুনের 3 তারিখে কি হয়েছে? তোমার বিক্রয় করে আয় হয়েছে। তো বিক্রয় করে যেহেতু আয় হয়েছে তাই আমার নগদ টাকায় বৃদ্ধি পাইছে, তাই নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় যেহেতু বৃদ্ধি পাইছে অর্থাৎ আয় বৃদ্ধি পাইছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট। জানুয়ারির 10 তারিখে তোমার ব্যাংকে টাকা যেহেতু দিছে তাই ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারির 19 তারিখে বিজ্ঞাপন হিসাবে খরচ হয়েছে, তাই যেহেতু খরচ হয়েছে বিজ্ঞাপন একটা খরচ তাই বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 28 তারিখে তোমার আসবাবপত্র বিক্রি করছে, আসবাবপত্র বিক্রি যেহেতু করছে তাই নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে আর আসবাবপত্র যেহেতু চলে গেছে তাই আসবাবপত্র হিসাব ক্রেডিট হয়েছে। হ্যাঁ, 1,000 টাকা। তো টোটাল জাবেদার যোগফল এখানে 48,000 টাকা। তো এই হচ্ছে তোমার খ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এখন গ নাম্বারে আসি। গ নাম্বারে বলছে টেবুলার ছকে দেখাও প্রমাণ। তো আমরা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব আর মন্তব্যর ঘর দিয়ে ফেলবো। আর মালিকানা সত্ত্বে এত কিছু দেওয়ার দরকার নাই। ওইর পাশে জাস্ট তোমার সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি দিয়ে দিবা। হ্যাঁ, ডি মানে তোমার ড্রয়িংস বা উত্তোলন। তো এটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। মালিকানা সত্ত্বে আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া করে দেখানো দরকার নাই। আচ্ছা, তো 2020 সালে জানুয়ারি 1 তারিখে কি হয়েছে? আমার নগদ টাকা বাড়ছে, আসবাবপত্র বাড়ছে, মূলধন বাড়ছে 1,70,000 টাকা, অর্থাৎ মূলধন আনয়ন করছে। ক্লোজ করো, এন্ট্রি নামাও, উদ্ধৃত্ত নামাও, প্রত্যেকটার উদ্ধৃত্ত নামাও। তারপরে 5 তারিখের এন্ট্রি নাও, মানে 5 তারিখের লেনদেন লিপিবদ্ধ করো। 5 তারিখে কি তোমার প্রদ হিসাব বাড়ছে 1,500 টাকা আর ব্যয় বাড়ছে 1,500 টাকা। হ্যাঁ, তো ক্লোজ করো, ক্লোজ করে প্রত্যেকটা এন্ট্রি নামাও, মানে দফাগুলো নামাও, 70,000 নামাও। হ্যাঁ, সরি, ব্যালেন্সগুলো নামাও। তো 1,500 নামাও, এখানে 1,70,000 নামাও, এখানে 1,500 নামাও। তো ব্যালেন্স নামালা সেমভাবে। এখন 12 তারিখ, 12 তারিখে আমার নগদ টাকা কমছিল, আসবাবপত্র বাড়ছিল। ক্লোজ করো, ব্যালেন্স নামাও 83,000, 1 লাখ থেকে 17 গেলে এখানে 70-এর সাথে 17 যোগ হবে 87,000। 1,500 নামালাম, 1,70,000 নামালাম, 1,500 নামালাম। ক্লোজ করো, আবার ব্যালেন্স নামাও। এখন 31 তারিখের লেনদেন লিপিবদ্ধ করো। 25,000 বৃদ্ধি পাইছিল, ব্যাংক ব্যালেন্স কমে গেছিল। তারপর হচ্ছে ব্যালেন্স নামাও 1,08,000, আর এখানে 87,000, এখানে 25,000, 1,500, 1,70,000 আর 1,500। তো টোটাল আমার সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হবে। সবগুলো যোগ করব, এখানে সবগুলো যোগ করব। 1,70,000 সম্পদের সাইডে আর দায় ও মালিকানা সত্ত্ব টোটাল যোগ করে 1,70,000 টাকা হবে। তো টোটাল যদি যোগ করে মিলে যায় তাহলে বুঝবা টেবুলার ছকটা তোমার মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। তো 5 নাম্বার কি ছিল? নিম্নোক্ত লেনদেনগুলোর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। আচ্ছা, তো এখানে বলছে যে এই হচ্ছে তোমার এন্ট্রিগুলা, নগদ তহবিল, নগদে মাল ক্রয়। ওকে, এগুলা এন্ট্রিগুলো পরে দেখবো, আগে দেখি কোশ্চেনটা দেখি। নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। একটা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো, 3 ঘন্টা নগদান বই প্রস্তুত করো। তার মানে বুঝতেছি এখানে কোশ্চেনটা আমার নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটা থেকে আসছে। ওকে, তো চলো দেখি ক নাম্বার। নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলছে।
তো জানুয়ারি 10 তারিখে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে। এখানে যেহেতু তোমার নগদের কোনো কিছু নাই বা নগদ কোনো কিছু হ্রাস পাচ্ছে না, তাই এটা তোমার নগদান বইতে ইনক্লুডেড হবে না। হামিদের নিকট বিক্রয়, এটার মানে কি ধারে বিক্রয়, এতো নগদ কথাটা উল্লেখ নাই, তাই এখানে নগদান বইতে ইনক্লুডেড হবে না। তো এটা পরিমাণ কত ছিল 2000, এখানে 4000, তো টোটাল 6000 টাকা হচ্ছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। ওকে, নেক্সট খ নাম্বার হচ্ছে নগদ প্রাপ্তি যাবে না। নগদ প্রাপ্তিতে কি তোমার নগদান হিসাব বৃদ্ধি পাবে, তাই নগদান দেখো ডেবিট আছে, এটার বিপরীতে আমার বার্তাটা ছাড় দিতে হবে, একটা ছাড় দিতে হবে। তা আমি যে টাকাটা ছাড় দিচ্ছি সেটাকে বলা হয় প্রদত্ত বার্তা। হ্যাঁ, তো এটার বিপরীতে থাকবে দেনাদার ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো জানুয়ারি 7 তারিখে বিক্রয় হিসাবের বিপরীতে আমার নগদ টাকা 20,000 টাকা ডেবিট হয়েছে, বৃদ্ধি পাইছে। হ্যাঁ, বিক্রয় করার মাধ্যমে বৃদ্ধি পাইছে, তাই বিক্রয় হিসাবে দিলাম আর নগদে দিলাম। জানুয়ারি 18 তারিখে মাসুদ হিসাবের বিপরীতে আমার নগদ 10,000 টাকা ইন হয়েছে। মাসুদ যেহেতু দেনাদার, তাই 10,000 টাকা দেনাদার থেকে ক্রেডিট হয়ে গেছে, মাসুদ ভালো হয়ে গেছে, মাসুদ টাকাটা দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে জানুয়ারির 20 তারিখে প্রাপ্ত ভাড়া আমার নগদ 14,000 টাকা ইন হয়েছে, 14,000 টাকা অন্যান্য হিসাবে দিয়ে দিছি। 28 তারিখে সজীবের থেকে আমি 19,000 টাকা পাইছি, কিন্তু 19,000 টাকা পাওয়ার জন্য তাকে 1,000 টাকা ছাড় দিতে হয়েছে। আর সজীব হচ্ছে যেহেতু একজন দেনাদার, তাই টোটাল 20,000 টাকা দেনাদার হিসাবে ক্রেডিট করে দিলাম। সবগুলো যোগ করে দেখবা ডেবিট আর ক্রেডিট সাইড সেম হচ্ছে। হ্যাঁ, 63 আর 1 64, 30 20 50, 60 64। হ্যাঁ, তো 64 মিলে গেছে, বলবা যে তোমার ম্যাথ ঠিক হয়েছে। তো টোটাল এখানে অ্যামাউন্ট দিতেও পারো, নাও দিতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে 3 ঘর নগদান বই। তো 3 ঘর নগদান বইতে তোমার ডেবিট সাইড থাকবে, ক্রেডিট সাইড থাকবে, এবং প্রত্যেকটা সাইডে তোমার এখানে ডেবিট সাইডে প্রদত্ত বার্তা থাকবে, নগদ টাকা ব্যাংক টাকা থাকবে, আর ক্রেডিট সাইডে প্রাপ্ত বার্তা থাকবে, নগদ টাকা ব্যাংক টাকা থাকবে। ওকে, তো জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি টাকাটা কত ছিল? 1,20,000 টাকা নগদে, আর ব্যাংকে ছিল 60,000 টাকা। জানুয়ারি 5 তারিখে ক্রয় হিসাবের বিপরীতে আমার নগদ টাকা চলে গেছিল 10,000 টাকা। জানুয়ারি 7 তারিখে বিক্রয় হিসাবের পরিবর্তে আমার 20,000 টাকা ইন হয়েছিল, তাই এখানে ডেবিটে হয়েছে। তারপরে জানুয়ারির 15 তারিখে ব্যাংক হিসাবের বিপরীতে আমার টাকাটা চলে গেছে, এটা কন্ট্রা এন্ট্রি, মানে একটা সম্পদ বাড়লে আর একটা সম্পদ কমবে, তাই এটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়। সি লিখতে পারো বা ক লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাই এখানে 10,000 টাকা মাইনাস হয়েছে। সেমভাবে 15 তারিখে নগদান হিসাবের বিপরীতে আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, তাই এখানে 10,000 টাকা প্লাস হয়েছে। 18 তারিখ মাসুদ হিসাবের বিপরীতে তোমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাই 10,000 টাকা ডেবিট করছি আমি। 30 তারিখে পাওনাদার হিসাবের বিপরীতে তোমার নগদ টাকা চলে গেছে কত? 13,700 টাকা। আমার বাট্টা কত দিতে হয়েছে, মানে বাট্টা আমি কত টাকা পাইছি? 300 টাকা, তাই বাট্টা কি করলাম? প্রাপ্ত বাট্টার মধ্যে দিয়ে দিলাম। 20 তারিখে প্রাপ্ত ভাড়া হিসাবের বিপরীতে আমার নগদ টাকা ইন হয়েছে 14,000 টাকা। 31 তারিখে বেতন হিসাবের বিপরীতে আমার নগদ টাকা চলে গেছে 10,000 টাকা। তো এগুলো যোগ করলাম, যোগ করে ওখান থেকে বিয়োগ দিয়ে কত থাকতেছে? ডেবিট ক্রেডিট থেকে বিয়োগ দিলে কত থাকতেছে? তোমার 1,34,000 নগদের ঘরে, ব্যাংকের ঘরে থাকতেছে 75,300। এটাই ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়ে যাবে। জানুয়ারির ব্যালেন্স সিডি পরবর্তী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি 1-এর ব্যালেন্স বিডি। তো টোটাল থাকতেছে 1,34,000 75,300 টাকা। বোঝা গেল? তো এই ছিল আমাদের সলভ। ওকে, তো 5 নাম্বার পর্যন্ত সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা 6 নাম্বার থেকে 11 নাম্বার সলভ করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।